এটারে মূলত আর কি কন্টিনিউশন, মানে ওইটা শুধু রিসোর্স সম্পর্কে আমরা জেনেছি ওখানে, আর এখানে আমরা জানবো রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে। জাস্ট একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। এখন আমরা যেহেতু আজকে আমাদের প্রথম দিন, আজকে আমরা জানবো যে আমাদের কি কি বিষয় এখানে আলোচনায় আছে এই সাবজেক্টে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যদিও এখানে সাবজেক্টের নাম হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট, এখানে কিন্তু আমাদের শুধু ওপেন ওয়াটার নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখানে অ্যাকোয়াকালচারের বিষয়ে কোনো আলোচনা আসবে না। অ্যাকোয়াকালচারের বিষয়ে আলোচনার জন্য আলাদা সাবজেক্ট আছে, সেখানে বিষয়গুলো আলোচনা হবে। সেই জন্য যে সিলেবাস আমাদের প্রণয়ন করা হয়েছে সেই অনুযায়ী আমরা শুধু ওপেন ওয়াটারের যে ম্যানেজমেন্ট সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবো। অবশ্যই ইনল্যান্ডে, মেরিন না, মেরিনের আলাদা সাবজেক্ট আছে, সেখানে মেরিন নিয়ে আলোচনা হবে। এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে তাহলে আমি স্বাগত জানাই আজকে আমাদের প্রথম ক্লাস এই সাবজেক্টের। আমরা এই পর্যন্ত 42 জন 41 জনকে পেয়েছি, আমি সহ 42 জন হবে। তো আমরা আশা করছি যে বাকিরা সবাই কিছুক্ষণের মধ্যে হয়তো জয়েন করবে, এখনো মাঝে মাঝে জয়েন করছে আর কি। এবং আমরা আশা করব যে এর পরের থেকে আমরা টাইমলি জয়েন করব, নাইলে আমাদের যে নির্ধারিত সময়, বিশেষ করে আমি যেহেতু গুগল জুম ইউজ করি, জুমের নির্ধারিত সময় হলো 40 মিনিট, এর বেশি সময় তারা দেয় না। এই জন্য আমার এই 40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। সেই কারণে তোমরা যদি ডিলে করো জয়েন করতে, তাহলে কিন্তু টাইমটা অনেক পাস হয়ে যাবে। এইভাবে আমাদের পরে যে সময়টা থাকবে এই সময় আসলে সমস্যা হয় আর কি কভার করতে। এবং আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে আমাদের এই আলোচনা শেষ করতে। আর একটা বিষয় হলো যে এখানে ইন্টারাকশন যদি ওইভাবে হচ্ছে না, যেহেতু যেখানে আমরা ফিজিক্যালি যে ক্লাসটা আমরা নিতাম, সেখানে ফিজিক্যাল যে ইন্টারাকশনটা হইতো সেটা ইজি হতো। আমরা একজন আরো জনকে ফেস করতাম, সেখানে অনেক কিছু শেয়ারিং হইতো, সেটা আরো ইজি হতো। কিন্তু এখন যেহেতু অনলাইনে এই বিষয়টা আমরা অভাব বোধ করছি আর কি, যে তোমাদের সাথে যে ইন্টারাকশনটা ওইভাবে হচ্ছে না। এখন তারপরও আমি আশা করবো যে তোমরা রেসপন্ড করবে। হ্যাঁ, যেটা যখন যে সমস্যাটা হবে কিংবা আলোচনায় যে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে না, সাথে সাথে তোমরা রেসপন্ড করবে, স্যার এই বিষয়টা একটু ডিটেইলস আলোচনা দরকার কিংবা ফার্দার আলোচনা করা দরকার। বিষয়গুলো আমার নলেজে নিয়ে আসতে হবে। যদি তোমরা চুপ করে থাকো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, সেক্ষেত্রে একটা গ্যাপ থেকে যাবে। যেহেতু তোমরা অনলাইনে ক্লাস করে অভ্যস্ত হয়ে গেছো, আমরা প্রায় 1 বছরের উপর, প্রায় কত 14-15 মাস আমরা এই অনলাইনে ক্লাস করে আসতেছি। এখন মোটামুটি আমরা অভ্যস্ত হয়ে গেছি, কাজেই এই বিষয়গুলো নতুন করে কিছু বলার নাই। আমরা চেষ্টা করবো আর কি যে সবাই মিলে এই আলোচনাতে অংশগ্রহণের জন্য, ঠিক আছে? এখন আমি সরাসরি এখন পাওয়ার পয়েন্টে চলে যাই, তাই না? তোমরা কি দেখতে পাচ্ছ পাওয়ার পয়েন্ট? জি স্যার। জি স্যার। কোথায় চলে গেল?
এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট, সাবজেক্ট কোড হচ্ছে AERM 251। ওকে, এটা আমরা সবাই জানি। এখানে প্রথমে আমরা অবজেক্টিভটা জেনে নিই, ঠিক আছে? অবজেক্টিভ হচ্ছে কি, এখানে 4টা অবজেক্টিভ আছে আমাদের। আমাদের নতুন যে সিলেবাস প্রণয়ন হয়েছে আর কি, যেটা আমরা অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি, সাবমিট করেছি, সেখানে এগুলো আলোচনা করেই কিন্তু এগুলো নির্ধারণ করা হয়েছে। এখানে আমাদের সাবজেক্টের 4টা মেইন অবজেক্টিভ থাকবে। সেই 4টা অবজেক্টিভের মধ্যে প্রথমটা হচ্ছে যে টু লার্ন দ্য প্রিন্সিপলস অফ ইনল্যান্ড ফিশারি রিসোর্স ম্যানেজমেন্ট। এই ইনল্যান্ড ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের যে বিষয়গুলো, এটা আমরা কেন পড়বো, কি জন্য পড়বো, হ্যাঁ, হোয়ার ইট উইল বি অ্যাপ্লাইড, এই বিষয়গুলো আমাদের জানার জন্য, হাউ উইল বি ইট ইজ অ্যাপ্লাইড, এইগুলো বিষয়গুলো জানার জন্য আমাদের প্রিন্সিপাল গুলো জানা দরকার, ঠিক আছে? এটা হলো আমাদের 1 নম্বর অবজেক্টিভ, দ্য প্রিন্সিপালস অফ ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট। কেন আমরা এটা পড়তে যাব? এরপরে অবজেক্টিভ হচ্ছে টু নো দ্য কারেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অফ ইনল্যান্ড ফিশারি রিসোর্সেস। এখানে আমরা জানি ফিশারি রিসোর্স আমরা এর আগে পড়ে আসছি, তাই না? L1 S2 তে সেখানে আমরা জেনেছি কি কি ইনল্যান্ড ফিশারি রিসোর্স আছে। এখানে সেই ইনল্যান্ড ফিশারি রিসোর্স গুলো কিভাবে আমরা ম্যানেজ করতেছি, বর্তমানে কি প্র্যাকটিস করা হচ্ছে, সেগুলো বিষয়ে আমরা এখানে জানবো। যেমন যেমন আমাদের আছে কি স্যাংচুয়ারি ফিশারি ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে বিল ফিশারি ম্যানেজমেন্ট, বাওর ফিশারি ম্যানেজমেন্ট, হিলসা ফিশারি ম্যানেজমেন্ট। এগুলো আমরা অলরেডি কিছু কিছু প্র্যাকটিস করে আসতেছি এই ম্যানেজমেন্টে। কি ধরনের প্র্যাকটিস করতেছি আমরা, তার কি ফলাফল, সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। ফ্লাড প্লেন ফিশারি ম্যানেজমেন্ট, যেহেতু আমি আগে বলেছি যে ওখানে ওপেন ওয়াটারের বিষয়গুলো এখানে আসবে, এখানে অ্যাকোয়াকালচারের বিষয়টা এখানে আসবে না, আমরা সাধারণত অ্যাভয়েড করে গিয়েছি অ্যাকোয়াকালচারের বিষয়গুলো। এরপরের অবজেক্টিভ হচ্ছে টু অ্যাকোয়ার নলেজ অন ইনল্যান্ড ফিশারি রিসোর্স ম্যানেজমেন্ট ফর কনজারভেশন। আমরা জানি যে কনজারভেশন একটা মেইন টুলস ফর দ্য ওপেন ওয়াটার ফিশারি ম্যানেজমেন্ট। এই ওপেন ওয়াটার ফিশারি ম্যানেজমেন্টে কনজারভেশন যদি আমরা না করতে পারি, তাহলে এই রিসোর্স আমরা কোনোভাবেই সংরক্ষণ করতে পারবো না, রাখতে পারবো না। এবং অতীতে যেটা আমাদের হয়েছে আমরা দেখেছি আর কি, যে কনজারভেশন না থাকার কারণে আমাদের এই রিসোর্সের আমরা অনেক ক্ষতি করে ফেলেছি। যাই হোক, এখন আমাদের এই বিষয়টা আমাদের জানতে হবে, হ্যাঁ, এই জানার জন্য এই সাবজেক্টটা করবো আমরা। এরপরে যে টু ন্যারেট দ্য স্টেপস ফর দ্য সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ফিশারি রিসোর্সেস। এখানে আমাদের সাস্টেনেবল ম্যানেজমেন্ট, আমরা তো ম্যানেজমেন্ট আমরা করে আসছি, প্র্যাকটিস আছে আমরা আমাদের, হ্যাঁ, যে কি কি ধরনের ম্যানেজমেন্ট আমরা করে আসতেছি সেটা আমরা জানবো, কিন্তু সেটা সাস্টেইন করতেছে কিনা এবং সেটা সাস্টেনেবল কিভাবে করা যাবে, এই বিষয়গুলো আমরা এখানে জানবো, এবং কি কি স্টেপ আছে যে আমাদের এগুলোকে সাস্টেনেবল করার জন্য, সেই স্টেপ গুলো আমরা জানবো। ক্লিয়ার? তাহলে এই হলো আমাদের মোট 4টা অবজেক্টিভ। একটা হলো হচ্ছে লার্ন দ্য প্রিন্সিপলস অফ ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট, টু নো দ্য কারেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, to acquire knowledge on inland fishery resource management and conservation, management for conservation, as to narrate the steps for sustainable management of fisheries. এই কয়টায় 4টা অবজেক্টিভ থাকবে আমাদের এই সাবজেক্টের কোর্সে। এরপর আসতেছে ইন্ট্রোডাকশন টু ফিশারি রিসোর্স ম্যানেজমেন্ট। ইন্ট্রোডাকশন মেইনলি হলো যে এই সাবজেক্ট সম্পর্কে, এই সাবজেক্টে যে প্রাথমিক যে ধারণা সেটা আর কি। সেখানে কি কি আছে, একটা হলো যে ইম্পর্টেন্স এন্ড হিস্ট্রিজ অফ ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট। এই ফিশারিজ ম্যানেজমেন্ট কখন কিভাবে শুরু হলো এবং এটা কিভাবে আলোচনায় আসলো, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে, আমরা জানবো। এবং ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট কেন আমরা করবো, আপডেটেড ইনফরমেশন ইনল্যান্ড ফিশারি রিসোর্স বাংলাদেশ, এটা আমাদের সবসময় আপডেট থাকতে হবে আমাদের ইনফরমেশন গুলো। সেই আপডেট ইনফরমেশন, আমরা যেমন ফিশারি রিসোর্স যখন আমরা পড়েছিলাম তখন আমরা কিছু আপডেট ইনফরমেশন আমাদের ছিল, কিন্তু সেটা অলরেডি আমাদের 1 বছর পার হয়ে গেছে, হ্যাঁ, তো সেখানে থেকে আমাদের আবার আপডেট ইনফরমেশন আমরা সেখান থেকে জানবো। ম্যানেজমেন্ট ইস্যুস ফর ফ্রেশ ওয়াটার ফিশ হ্যাবিটেট,
এরপরে ফ্রেশ ওয়াটার ফিশ হ্যাবিটেট, অবশ্যই এটা ওপেন ওয়াটারে যে হ্যাবিটেট আছে ফিশারিজের, এটা কিভাবে ম্যানেজমেন্ট করব সেটা আমরা এখন জানবো। ডিফারেন্ট কজেস ফর ডিগ্রেডেশন অফ ফিশ হ্যাবিটেট, আমাদের যে হ্যাবিটেট ছিল যেমন বিল, হাওর, যে ওপেন ওয়াটার যে রিভার, এগুলো কিন্তু আগে মাছে ভরপুর ছিল, এখন তো মাছ পাওয়া যাচ্ছে না। এটা কি কারণে হলো সেগুলো আমরা জানবো। লোকাল লেভেল অ্যাপ্রোচেস ফর হ্যাবিটেট রেস্টোরেশন ও কনজারভেশন, এবং আমাদের যে স্থানীয় পর্যায়ে যে আমরা কিছু পদ্ধতি আমরা জানি, যে স্থানীয় পর্যায়ে কিছু কিছু এখানে পদ্ধতি প্রয়োগ করা হয় কিসের জন্য, এই যে হ্যাবিটেট রেস্টোরেশন এবং কনজারভেশনের জন্য, সেগুলো আমরা এখানে জানবো। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল ফিশ পপুলেশন। আমাদের ন্যাচারাল ফিশ পপুলেশন বলতে আমরা ওপেন ওয়াটারের কথাই বলছি, কারণ ওপেন ওয়াটারে যে আমাদের ফিশ পপুলেশন ছিল আগে যা ছিল, এখন কিন্তু সেই ধরনের সেরকম নাই, আগের থেকে অনেক কমে গিয়েছে। সেটা আমাদের অবশ্যই ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসা দরকার, ফিশ পপুলেশন, এবং সেটা আমরা কিভাবে কি করব, বাড়াবো কিভাবে এবং কেন এটা কমলো, কমার কারণটা কি, সেই বিষয়গুলো এখানে আসবে। তার মধ্যে আসবে যে পারপাস অফ ইন্ট্রোডিউসিং এক্সোটিক ফিশেস এন্ড ইটস পসিবল ইম্প্যাক্টস ইন ইন্ডিজিনাস ফিশ পপুলেশন। এখানে আমরা যে বাইরের থেকে যে মাছ নিয়ে আসছিলাম, হ্যাঁ, এক্সোটিক ফিশ যেগুলো নিয়ে আসছি আমরা বিভিন্ন প্রজাতি, সেই প্রজাতিগুলো কি ইম্প্যাক্ট আমাদের এখানে, সেটা আমরা জানবো, যেটার কারণে আমাদের ফিশ পপুলেশনের কোনো হ্যাম্পার হচ্ছে কিনা। কজেস অফ ডিক্লাইনেশন অফ ফিশ পপুলেশন, এবং এই যে কি কি কারণে আমাদের ফিশ পপুলেশনটা কমে যাচ্ছে, ডিক্লাইন করতেছে। মনিটরিং এন্ড কন্ট্রোলিং অফ ফিশ স্টক, হ্যাঁ, ফিশ স্টক আমরা কিভাবে মনিটর কন্ট্রোল করব, এবং ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রেগুলেশনস ইন বাংলাদেশ, এবং ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ রেগুলেশন কি কি আছে আমাদের দেশে, কি আইন কানুন আছে, হ্যাঁ, এই ফিশ এবং ওয়াইল্ড লাইফ সম্পর্কে, সেগুলো আমরা এখন জানবো। মাছ এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। তো মোটামুটি আমাদের এই হলো ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল ফিশ পপুলেশন। এখানে অ্যাকচুয়ালি এই ফিশ পপুলেশন ডিনামিক্স কিংবা সিস্টেমেটিক যে বিষয়টা আছে, সেটার জন্য তোমাদের আলাদা সাবজেক্ট আছে, সেখানে সেটা পড়ানো হবে। এখানে আমরা শুধু এই বিষয়গুলো আলোচনা করব। এরপরে যে হাওর বাওর বিল ম্যানেজমেন্ট, এখানে ওপেন ওয়াটার একটা বিরাট রিসোর্স হচ্ছে আমাদের হাওর বাওর এবং বিল। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশের যে ইস্টার্ন নর্দার্ন ইস্টার্ন যে সাইডটা, সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনা যে এরিয়া, এখানে আমাদের যে হাওর গুলো আছে এবং আমাদের বাওর আছে আমাদের ওয়েস্টার্ন জোনে, বিশেষ করে যশোর, ফরিদপুর এলাকায় আমাদের আছে বাওর। এই ওয়েস্টার্ন জোন এবং ইস্টার্ন জোনের যে হাওর বাওর গুলো আছে, সেগুলো আমরা কিভাবে ম্যানেজমেন্ট করা, সারা দেশে আমাদের অনেক প্রচুর বিল আছে ছড়িয়ে ছিটিয়ে, সেই বিলগুলো আমরা কিভাবে ম্যানেজ করবো, সে বিষয়গুলো এখানে আসবে। এর মধ্যে আছে লেক ম্যানেজমেন্ট। লেক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ছিল লেক ম্যানেজমেন্ট নিয়ে। হ্যাঁ, এই লেক ম্যানেজমেন্টের যে বিষয়টা, সেটা এখানে আসবে। ইনস্টিটিউশন ইনভলভড ইন লেজিসলেশন সাপোর্ট ইন লেক ম্যানেজমেন্ট, কোন কোন প্রতিষ্ঠান এখানে জড়িত এবং কি কি আইন কানুন এর সাপোর্টে আছে, সেগুলো আমরা জানবো। পার্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান ডেভেলপমেন্ট, এটা একটা আসলে পার্টিসিপেটরি অ্যাকশন প্ল্যান ডেভেলপমেন্ট, এটা পিএপিডি, এই যে জিনিসটা কি, এটা একটা টুলস, এটা আমরা জানবো। হ্যাঁ, এখানে কেন কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা জানবো। কমিউনিটি ফিশারিজ ম্যানেজমেন্ট অফ বাওর, এরপরে আমরা জানবো বাওরের কমিউনিটি ফিশারিজ ম্যানেজমেন্ট সম্পর্কে। ঠিক আছে, এরপরে হালদা অ্যান্ড রিভার ফিশারি ম্যানেজমেন্ট। আমাদের যে যতগুলো নদী আছে আমাদের দেশে ইনল্যান্ডে, তার মধ্যে শুধুমাত্র আমাদের হালদা রিভারই হচ্ছে একমাত্র কার্প ব্রিডিং সেন্টার। এই কার্প ব্রিডিং সেন্টার, যেহেতু হালদা রিভার আমাদের দেশে, এই হালদা রিভারটা আমরা কিভাবে ম্যানেজ করবো, এই যেহেতু ব্রিডিং সেন্টারটাকে রক্ষা করার জন্য, সেই বিষয়টা এখানে আসবে। ইন্ট্রোডাকশন টু হালদা রিভার ফিশারি, বেসিক ইনফরমেশন অফ হালদা রিভার, ইকোনমিক কন্ট্রিবিউশনস অফ হালদা রিভার, ন্যাচারাল ফিশ ব্রিডিং ইন হালদা রিভার, and biodiversity threats in Halda River, government steps to protect the Halda River and river fishery management. এই হালদা রিভারের বেশ কিছু বিষয় এখানে আছে, সেগুলো আমরা ডিটেইলস আমরা জানবো। ঠিক আছে, আমরা যেহেতু এখানে আমাদের একটা কার্প ব্রিডিং সেন্টার আমাদের দেশের একমাত্র, এটাকে কিভাবে সংরক্ষণ করা যাবে সেই বিষয়টার জন্য আমাদের এগুলো জানা দরকার। এবং সেই সাথে আমরা রিভার ফিশারি ম্যানেজমেন্ট সম্পর্কে জানবো। যদি আমরা রিভারে আমাদের ম্যানেজমেন্ট অতটা
আমাদের ইফেক্টিভ না, ঠিক আছে। আমাদের রিভারে মূলত আসলে রিভার তো আমাদের আওতায় না, হ্যাঁ। আর রিভারে আরো অন্যান্য স্টেক হোল্ডার আছে, তারাও এটাকে ইউজ করে। সেই ক্ষেত্রে আমাদের রিভার ম্যানেজমেন্টটা অতটা ইজি না। যাই হোক, এখানে আমরা কমিউনিটির মাধ্যমে তারপর আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করি। এরপর হলো ফ্লাড প্লেন ফিশারি ম্যানেজমেন্ট। আমাদের দেশে বিশাল অংশ আছে একটা ফ্লাড প্লেন, যেটা আমরা বিশেষ করে মনসুন পিরিয়ডে আমরা যেটা পেয়ে থাকি 7 থেকে 8 মাস, হ্যাঁ, জলাবদ্ধ অবস্থায় থাকে যে জায়গাটা, আমাদের বৃষ্টির পানি কিংবা ফ্লাডের পানি যেখানে জমা হয়, সেই ফ্লাড প্লেন এরিয়া আমাদের আছে বিশাল। এই ফ্লাড প্লেনটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো যে অ্যাকোয়াকালচারে, সেটাও এখানে বিষয়গুলো এখানে আসবে। ইন্ট্রোডাকশন টু ফ্লাড প্লেন ফিশারি, কমিউনিটি অ্যাকোয়াকালচার ইন ফ্লাড প্লেন, দাউদকান্দি মডেল অফ ফ্লাড প্লেন অ্যাকোয়াকালচার। আমরা জানি যে দাউদকান্দিতে সাকসেসফুলি এই ফ্লাড প্লেন অ্যাকোয়াকালচার প্রথম এস্টাবলিশড হয়েছিল, হ্যাঁ। তারপরে এটাকে ফলো করা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। ফ্লাড প্লেন অ্যাকোয়াকালচার অপারেশনাল রুলস, distinct features of Daud-Kandi model, economic and environmental gains of Daud-Kandi model. এরপর আসতেছে হিলসা ফিশারি ম্যানেজমেন্ট। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফিশারি ম্যানেজমেন্ট, যেহেতু আমরা জানি যে হিলসা আমাদের একটা বিরাট রিসোর্স। আমাদের একসময় আমরা হিলসা প্রায় হারিয়েই ফেলেছিলাম, কিন্তু এখন আমরা এটাকে আবার রিগেইন করতে পেরেছি। তা এটা শুধু একমাত্র কারণটাই হচ্ছে যে ম্যানেজমেন্ট নিয়ে আসার কারণে। এখানে ম্যানেজমেন্টের আওতায় আসাতে আমাদের এই হিলসাটা আবার ব্যাক করেছে। আমরা আবার এখন প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাচ্ছি, হ্যাঁ, এবং বড় বড় সাইজের ইলিশ পাচ্ছি। আগে কিন্তু এত বড় বড় সাইজ ইলিশ কিন্তু কখনো পাওয়া যেত না, কিন্তু এই ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসাতে এখন কিন্তু আমরা বড় ইলিশ পাচ্ছি। এটা সম্পর্কে আমরা ডিটেলস জানবো। হিলসা ফিশারি ম্যানেজমেন্ট, হিলসা ফিশারিজ ইন বাংলাদেশ, হিলসা ফিশারি ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান, হ্যাঁ, সেই প্ল্যানে কি কি আছে। হিলসা স্যাংচুয়ারিজ ইন বাংলাদেশ, আমাদের হিলসা স্যাংচুয়ারি বাংলাদেশে কয়টা, কোথায় কোথায় আছে। ইনসেন্টিভ বেসড হিলসা ফিশারি ম্যানেজমেন্ট স্কিম, হ্যাঁ, আমাদের যে কিছু কিছু ইনসেন্টিভ বেসড প্রোগ্রাম আছে আমাদের হিলসা ফিশারিজ যারা ফিশারম্যান তাদের জন্য। লিগাল পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ইন হিলসা ম্যানেজমেন্ট, এবং আমাদের দেশের যে আইন কানুন এবং প্রতিষ্ঠান সহায়তা, সেটাও আমরা এখানে জানবো। এই বিষয়গুলো আমরা এখানে জানবো। এটা একটা বিরাট ইম্পর্টেন্ট একটা আমাদের আলোচনার বিষয়, হিলসা ফিশারি ম্যানেজমেন্ট। এরপর আসছে কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট। এন্ড কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট মূলত আমরা কোথায় ইউজ করি? এটা হলো আমাদের ওপেন ওয়াটার ফিশারিজ ম্যানেজমেন্ট। এটা অবশ্যই দরকার, কারণ একমাত্র কমিউনিটি ছাড়া আমাদের ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট এখানে সম্ভব না, যেহেতু এখানে অনেক স্টেক হোল্ডার জড়িত। তো সেই জন্যই আমরা এই কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট কি এটা জানবো, কো ম্যানেজমেন্ট, কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট, এগুলো জানবো। তারপরে থিওরিটিক্যাল বেসিস, হিস্ট্রি অ্যান্ড প্রেজেন্ট প্র্যাকটিস ইন কমিউনিটি বেসড কো ম্যানেজমেন্ট। এই পর্যায়ক্রমে যে এই বিষয়টা এগুলো আসছে কিভাবে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট সম্পর্কে, সেগুলো আমরা জানবো এখানে। কমিউনিটি বেসড স্যাংচুয়ারি ম্যানেজমেন্ট, ফিশারি ম্যানেজমেন্ট ফাংশন। এখানে স্যাংচুয়ারি ম্যানেজমেন্ট কিভাবে কমিউনিটির মাধ্যমে করা যায় সেটাও আমরা জানবো, লেসন্স লার্ন ফ্রম সিবিএফএম। এবং এই কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট থেকে আমরা কি কি শিখলাম সেটাও আমরা এখানে জানবো। এরপর আস্তে আস্তে স্যাংচুয়ারি ম্যানেজমেন্ট। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট একটা টুলস ওপেন ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। কারণ হলো যে আমাদের দেশে, সারা দেশে প্রায় 500-র মতো আমাদের ফিশ স্যাংচুয়ারি আছে, হ্যাঁ। এই স্যাংচুয়ারি গুলো আমাদের কিভাবে ম্যানেজ করতে সেটা আমরা জানবো, কারণ স্যাংচুয়ারি না হলে আমাদের কিন্তু এই দেশে মাছ সংরক্ষণ করা সম্ভব না। হিস্ট্রিজ অফ ফিশ স্যাংচুয়ারিজ ইন বাংলাদেশ, টাইপস এন্ড সাইজেস অফ ফিশ স্যাংচুয়ারিজ, ফিশ স্যাংচুয়ারি ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, আর ইম্প্যাক্টস অফ ফিশ স্যাংচুয়ারিজ ইন ওপেন ওয়াটার ফিশারিজ ম্যানেজমেন্ট। আমাদের ওপেন ওয়াটার ফিশারি ম্যানেজমেন্টের কি ইম্প্যাক্ট সেটাও আমরা এখানে জানবো। এরপরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এন্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা বিরাট বিষয়, কারণ হলো যে আমাদের বিরাট একটা হিউম্যানের একটা বিরাট পার্ট এর সাথে ইনভলভ। সেই যে যারা ইনভলভ আর কি ফিশারিজের সাথে, অ্যাক্টিভিটির সাথে, এদের কিভাবে ম্যানেজমেন্ট করা হয় সেটা আমরা এখান থেকে জানবো। এখানে আমাদের এডুকেশন, রিসার্চ, তারপর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশন, এইচআরডি ক্যাপাসিটি, এইচআরডি অ্যাক্টিভিটিস, সিস্টেমেটিক এইচআরডি ম্যানেজমেন্ট প্রসেস, অ্যাকশন প্ল্যান ফর দ্য এইচআরডি, অ্যাক্টিভিটিস ট্রেনিং উইং, এইচআরডি সার্ভিস ন্যাশনাল ফিশারি স্ট্র্যাটেজি ডেফিনিশন, এগুলো আমরা ডিটেলস জানবো আর কি পরে, ঠিক আছে, এইচআরডি সম্পর্কে, এইচআরএম এবং এইচআরডি সম্পর্কে। এরপরে আসতেছে ফিশারিজ কোঅপারেটিভ। যদিও আসলে কোঅপারেটিভ একসময় অনেক মানে এস্টাবলিশড একটা টুল ছিল আমাদের দেশে, কিন্তু সেটা এখন অতটা নাই। কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় কোঅপারেটিভ বেশ অ্যাক্টিভ আছে।
সেই বিষয়গুলো আমরা জানবো। রোলস, জেনারেল প্রিন্সিপালস এন্ড অবজেক্টিভস অফ ফিশার্স কোঅপারেটিভস, টাইপস অফ কোঅপারেটিভস, অ্যাক্টিভিটিস অফ ফিশার্স কোঅপারেটিভস, প্রবলেমস, মিটিগেশন মেজার্স, ওমেন ইন ফিশিং কমিউনিটি। বিশেষ করে আমাদের বিল ম্যানেজমেন্টের জন্য এটা দরকার। আচ্ছা, ফিশ মার্কেটিং সিস্টেম। এরপরে আমরা আসছি ফিশ মার্কেটিং। আমাদের যে ওপেন ওয়াটারের যে হারভেস্টিং যে মাছগুলো হয়, মাছগুলোকে আমরা কিভাবে মার্কেটিং করি, এই মার্কেটিং চ্যানেলটা কি, হ্যাঁ, ইস্যুস ইন বাংলাদেশ মার্কেটিং ইন্টারমিডিয়েরিজ, মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার, মার্কেটিং চ্যানেলস, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফিশ মার্কেটিং এফিসিয়েন্সিস, প্রবলেমস ইন ফিশ মার্কেটিং সিস্টেম, প্রবাবল সলিউশনস অফ ফিশ মার্কেটিং প্রবলেমস। এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। এনভায়রনমেন্টাল ইস্যুস ইন ইনল্যান্ড ফিশারিজ। এনভায়রনমেন্টাল ইস্যুর মধ্যে এখানে কয়েকটা কিউমুলেটিভ কনসেন্ট্রেশনের বিষয় আছে, যেমন বায়ো কনসেন্ট্রেশন, বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশন, বায়ো আছে, আর ইউজ অফ বায়োলজিক্যাল ইন্ডিকেটর। হ্যাঁ, এগুলো কিছু কিছু টার্ম আমরা এখানে জানবো এবং শিখবো, যেগুলো আমাদের জানা দরকার এনভায়রনমেন্টাল ইস্যুস এর জন্য। এরপরে পলিসি অ্যান্ড লেজিসলেটিভ সাপোর্টস ইন ইনল্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট। আমাদের দেশে কি কি পলিসি আছে এবং কি কি আইন কানুন আছে, যদি আমরা কিছু কিছু আইন কানুন নিয়ে আগে আলোচনা করবো বিশেষ বিশেষ ক্ষেত্রে, যেমন হিসার ক্ষেত্রে, স্যাংচুয়ারি ক্ষেত্রে আলাদা আলাদা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা ইন জেনারেল যে কি কি যেসব আইন আছে, পলিসি আছে, সেগুলো এখানে আলোচনা করবো, আর যার যে যে প্রতিষ্ঠানের সাথে ইনভলভ। এরপরে রিক্রিয়েশনাল ফিশারিজ। রিক্রিয়েশনাল ফিশারি মেইনলি হলো আমাদের দেশের যেটা অ্যাংলিংটাই শুধু আমাদের এখানে এস্টাবলিশড আছে। এই অ্যাংলিংটা কি, অ্যাংলিং ইন বাংলাদেশ, এটা কি অবস্থা এখন, অ্যাংলিং অর্গানাইজেশনস ইন বাংলাদেশ, অ্যাংলিং স্পোর্টস ইন বাংলাদেশ, মেজর রিভার সিস্টেমস ইন বাংলাদেশ। এখানে আমাদের এর মধ্যে আমরা রিভার সিস্টেম সম্পর্কে জানবো, যেহেতু অ্যাংলিং এর জন্য যে ফিল্ড আমাদের, সে আমাদের সারা দেশের যে ফিল্ড, সে ফিল্ড সম্পর্কে জানবো। ফ্লাই ফিশিং ইন বাংলাদেশ, এই ফ্লাই ফিশিং কি, এটা স্পোর্ট ফিশিং, এটাও আমরা জানবো। এই হলো মোটামুটি আমাদের সাবজেক্ট সম্পর্কে ধারণা। এখন তোমরা বলো যে তোমাদের যদি কারো কোনো এর মধ্যে যদি কোনো কিছু আরো জানার থাকে জিজ্ঞেস করতে পারো। আমাদের হাতে আর সময় আছে মনে হয় 7 মিনিট, 6 মিনিট সময় আছে। মোটামুটি সিলেবাসটাই বড় আছে, এর মধ্যে যেমন হিলসার চ্যাপ্টারটা অনেক বড় হবে, হিলসার চ্যাপ্টারটা অনেক বড় হবে, আর কিছু কিছু যেমন কোঅপারেটিভ, ফিশারিজ কোঅপারেটিভ, এটা একটা ছোট হতে পারে। এই বিষয়গুলো আমরা মোটামুটি আলোচনা করব। এখন কি তোমরা আসো না নাই? তোমাদের তো কোনো রেসপন্স পাচ্ছি না। জি স্যার আছে। দেখ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নঈম বলো, আমি শুনতে পাইনি, আরেকবার বলো। নঈম কিছু বলছিলে? স্যার বলছি পরিষ্কার হচ্ছে না, কথা তো শুনতে পেলাম না, তোমারটা ভাঙা ভাঙা আসছে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা তোমরা? জি স্যার শুনতে পাচ্ছি। নঈমের কথা তো আমি শুনতে পাইনি, কি যে বলতে স্যার চাচ্ছে। বলছে যে জি স্যার আছি স্যার, এটা বলছে হয়তো। ভেরি গুড। আচ্ছা, তাহলে আর কি আমাদের সিলেবাস নিয়ে আর করার কোনো আলোচনা নাই না? আমরা এরপরে পর্যায়ক্রমে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করব, ঠিক আছে? আমাদের আগামী ক্লাস কবে? সোমবারে। আমাদের সপ্তাহে 3টে ক্লাস, সোমবার, মঙ্গলবার, বুধবার। ক্লিয়ার? তোমরা রুটিন পেয়েছো তো? জি স্যার। হ্যাঁ, রুটিন অনুযায়ী ক্লাসগুলো হবে সোমবার, মঙ্গলবার, বুধবার। আমি অবশ্যই ক্লাসের আগের দিন কিংবা ক্লাসের আগে তোমাদেরকে শিডিউল দিয়ে দেবো। আর যদি শিডিউল না দিয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আমার কোনো সমস্যা হয়তো হয়েছে, যেন ক্লাসটা নিতে পারতেছে না। ক্লিয়ার? শিডিউল পাইলে তোমরা কনফার্ম যে এই ক্লাসটা হবে। ওকে স্যার। এছাড়াও আমি যদি কোনো কারণে ক্লাস না নিতে পারি, অবশ্যই তোমাদেরকে ইনফর্ম করব, ঠিক আছে? আমাদের যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে তোমাদেরকে ইনফর্ম করা হবে। তাহলে আমি এই সিলেবাসটা আপলোড করে দিব তোমাদেরকে, তাই না? জি স্যার। আমি ওই ফেসবুক পেজে, তোমাদের পেজে আমি আপলোড করে দেব, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিবে।
এরপরে যদি আরো কোনো প্রশ্ন থাকে আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারবো। ক্লিয়ার? তাহলে জি, স্যার। আজকে তাহলে আমরা এখানে বিদায় নিতে পারি। তোমাদের সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, এতক্ষণ ধরে পার্টিসিপেট করার জন্য অ্যাটেন্টিভলি।